নামাজ পড়তে দেওয়া যাবে না, আজানের মাইক বন্ধ করতে হবে। আরো হিন্দু অধিকারীকে কারা বিশ্বাস করেছিলেন ভগবান জানে। জব জব মোদি ডরতা হ্যায় হিন্দু মুসলমান করতা হ্যায়। মেয়েদের বলেছিল ১,৫০০ টাকা বাড়িয়ে ৩,০০০ টাকা করবে, মেয়েরা সব দুহাত ভরে বিজেপিকে ভোট দিল। এখন বেশিরভাগ মানুষই অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা তো বিজেপির আসল রূপটা দেখতে পাচ্ছেন। সেটা গর্ব করে বলি আমরা নেতাজির পক্ষে। নেতা যদি বড় গুন্ডা হন, নেতাজির চাইতেও যদি আরো কোনো বড় গুন্ডা থেকে থাকে যারা দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন, সেই সমস্ত মানুষের সঙ্গে আমরা রয়েছি। 3 দিন লাগবে, অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। তো এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের ২য় সপ্তাহে। আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন। খুব কষ্ট হচ্ছে ওদের, কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না। মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি, যে কাজ আগামী কাল পর্যন্ত আমাদের চালাতে হবে। এর মধ্য দিয়ে ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক, গত মাসের থেকেও অনেক বেশি। তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা বিরাট টাকা 2-3 দিন লাগবে, অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা 17 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। এখন অনেকেই কমেন্টে বলতে পারেন যে ভাই আপনি এতটা কনফিডেন্সের সাথে কিভাবে এই কথাটি বলেন। আমাদের শুভেন্দু অধিকারী সরকার, উনি তো অনেকবার বলেছেন আজকে দিব, কালকে দিব, পরশু দিব, দিব বলে তো উনি কখনোই দেয় না। তো আপনি কিভাবে বলেন 17 তারিখ দিবে? আসলে আমিও জানি না যে আসলে 17 তারিখ উনি টাকা দিবেন কিনা। এখন উনি তো বলতেছেন যে উনি 17 তারিখ টাকা দিবেন অন্নপূর্ণা ভাণ্ডারের। আবার আরেকটি কথা আমি বললাম যে সবাই টাকা পাবেন, সবাই আসলে পাবেন না, সবাই পাবেন না। যারা বাড়িতে ভাত রান্না করেন তারা পাবেন না। এখন বলতে পারেন যে ভাত রান্না না করলে খাবো কে? আসলে তো গরিব মানুষ কেন ভাত খাবেন? আপনারা না খেয়ে থাকবেন? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও চান, আবার বাড়িতে ভাত রান্না করে খাবেন, এটা তো চলবে না। শুভেন্দু অধিকারী চায় যারা রাস্তায় থাকে, ঘরবাড়ি নাই এবং ভাত রান্না করে না, তারা না খেয়ে জীবনযাপন করেন, কোনো কিছুই খান না, না খেয়েই বাঁচেন, এরকম লোককে দিতে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কি মস্করা করতে এসেছেন? না, মস্করা করতে আসিনি, এটাই বাস্তব। তাও আবার প্রত্যেক মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে না। 1 মাস ঢুকলে 7 মাস ঢুকবে না, কিংবা প্রথম 1 মাস ঢোকার পরে তাদের ক্ষমতা তো 5 বছরের মেয়াদ, তো 5 বছর আর নাও ঢুকতে পারে, এরকম হতে পারে। আর এরকম হওয়ার সম্ভাবনাই বেশি, 100-র ভিতরে 90% সম্ভাবনা এরকম হওয়ার। মানে টাকা আর কোনোদিন পাবেন না একবার পাওয়ার পর। আর সবাই পাবেন না, কিছু কিছু মানুষ পাবেন যারা একদম ওই সামনে লাফিয়ে বিজেপি করেছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, তারা টুকটাক কয়েকজন পেতে পারেন। গরিব অসহায় মানুষ যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিংবা অন্য রেশন টেশন এসব পেতেন, তারা এখন আর পাবেন না। আপনাদের নাম তো কায়দা করে কেটে দিয়েছে। আপনাদের কাছ থেকে বাসার যাবতীয় ডিটেলস নিয়ে কিন্তু কেটে দিয়েছে। আপনাদের বাসার ওই যে আপনাদের বাসায় ফ্রিজ আছে কিনা, আপনাদের বাসায় কয়টা চুলা, আপনাদের বাসায় কোনো গাড়ি আছে কিনা, আপনাদের বাসায় এসি আছে কিনা, কয়টা লাইট জ্বলে, কয়টা ফ্যান আছে, প্রতিদিন কি দিয়ে ভাত খান, এই সকল ডিটেলস নিয়ে কিন্তু আপনাদের ওই যেসব রেশনের নাম ছিল সেগুলি কিন্তু কেটে দিয়েছে। আর এইসব নাম কিন্তু তখন অনেকেই বলতেছিলেন যে এইসব নামটাম আপনারা দিয়েন না, এই অন্নপূর্ণা ভাণ্ডারের সামান্য এই কয়টা টাকার জন্য 20 পৃষ্ঠার একটি ফর্ম ফিল আপ আপনারা কইরেন না, তারপর আপনারা করেছেন টাকার লোভে। তো আপনারা তো টাকার লোভেই এই শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় এনেছেন। কারণ তখন মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, মোটামুটি গরিব মানুষ সবাইকেই দিতেন, তারপরেও কিছু
মানুষ লোভে পড়েছে যে তাহলে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর মনে হয় এই লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা দেয় তার থেকে বেশি ডাবল টাকা দিবে, সেই কারণেই কিন্তু আসলে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় আনা। কিন্তু শুভেন্দু অধিকারী তো ক্ষমতায় আসার পরে একদম সব কিছু লেজে গোবরে করে ফেলেছেন। কোনোভাবেই উনি সামলিয়ে উঠতে পারছেন না। উনি মুসলমানদের দোষ, মুসলমানদের অপপ্রচার করবেন নাকি ওই উন্নয়নমূলক কাজ করবেন? উনি ওই ওনার অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলতে এলেই উনি কিভাবে মমতা ব্যানার্জি কী করেছেন না করেছেন সেইগুলো আলোচনা শুরু করেন। মানে ওনার যে উন্নয়নমূলক কাজ তার থেকে উনি মমতা ব্যানার্জিকে বেশি মনে করেন। উনি বলেন মমতা ব্যানার্জি পুরুষদেরকে তার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে গেছে, বড়লোকদেরকে তার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে গেছে। সেগুলি তো বলতে হবে না, সেগুলি তো মানুষ টের টের পাচ্ছে আস্তে আস্তে, সেগুলি তো বলার কিছু নেই। এখানে মমতা ব্যানার্জি কী করে গেছে না গেছে সেটা তো আর বলার কিছু নেই, সেটা তো মানুষ দেখবে। যারা যারা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার তারা তো দেখতে পাচ্ছে যে কি হয় না হয়। দর্শক, আপনারা দেখেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনন্ত মহারাজ নামের এক বিজেপি নেতা তিনি কটাক্ষ করে কথা বলেছেন। এমনকি উনি বলেছেন যে উনি স্বাধীনতা বিরোধী, উনি বলেছেন দেশদ্রোহী। এরকম কথা সুভাষচন্দ্র বসুকে একজন বিজেপি নেতা বলেছেন। আমার মনে হয় এটাও শুভেন্দু অধিকারীর শেখানো, কারণ শুভেন্দু অধিকারী না শিখিয়ে দিলে তো এরকম কথা বলার কথা না। তো এটা জেনজিরা এবার চরমভাবে খেপেছেন, মুসলিম নেতারাও চরমভাবে খেপেছেন। মানে পুরো পশ্চিমবঙ্গের মানুষ, শুধুমাত্র বিজেপি ছাড়া সবাই এবার খেপে গেছেন এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। অনেক নেতারা তাদের বক্তব্যতে বলতেছেন, দেখলাম যে কোনোভাবে যদি প্রত্যেকটি জেনজি যদি এই স্বাধীনতা ইতিহাস এবং সুভাষচন্দ্র বসুর ইতিহাস জানতে পারে বা বুঝতে পারে, তাহলে এই নরেন্দ্র মোদী সরকারকে বা শুভেন্দু অধিকারী সরকারকে পা ধরে টেনে হিঁচড়ে সরকার থেকে ফেলে দিবে, এরকম বলতেছে, অনেকেই বলতেছে। তো দর্শক, শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডারের লোভ দেখিয়ে ক্ষমতায় গেছেন ঠিকই, কিন্তু এখন সামলে উঠতে পারছেন না। আবার অন্যদিকে তার নেতারা ভুলভাল বক্তব্য দিয়ে ফেঁসে যাচ্ছেন। এখানে সৌমিক ভট্টাচার্য তো ফেঁসে যাচ্ছেন। সৌমিক ভট্টাচার্য তো নেতাজিকে নিয়ে অপমানজনক কথা বলেছেন। তো সৌমিক ভট্টাচার্যকে কি শুভেন্দু অধিকারী এবার দল থেকে বহিষ্কার পারবেন করতে? কারণ সৌমিক ভট্টাচার্য তো শুভেন্দু অধিকারীর লেভেলে। শুভেন্দু অধিকারীকে যদি মুখ্যমন্ত্রিত্ব না দেওয়া হতো তাহলে সৌমিক ভট্টাচার্যকে দেওয়া হতো। আর সৌমিক ভট্টাচার্য অনেক চেষ্টা করেছিলেন তিনি মুখ্যমন্ত্রীটা নেওয়ার, কিন্তু শুভেন্দু অধিকারী তার মুখের যে বড় বড় চাপা রয়েছে সেই সব চাপা মেরে উনি ক্ষমতাটা নিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল দেখলাম বলেন যে অনন্ত মহারাজকে গ্রেফতার করা হবে, পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তো অনন্ত মহারাজকে যদি গ্রেফতার করা হয় তাহলে সৌমিক ভট্টাচার্যকে কি গ্রেফতার করা হবে? উনি তো একই অপরাধী, একই পাপী। তো যদি একজন পাপীকে গ্রেফতার করা হয় তাহলে অন্যজনকে কেন গ্রেফতার করা হবে না? অনন্ত মহারাজকে দেখলাম একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছিল যে আসলে আপনি যেই নেতাজিকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলেছেন, অপমানজনক কথা বলেছেন, দেশদ্রোহী বলেছেন, এটা আসলে আপনি কি এখনও এটার জন্য, এটা যে ভুল হয়েছে আপনি কি অনুতপ্ত? আপনি কি ভুলটাকে ক্ষমা চাইবেন জাতির কাছে? উনি বলেন না, ইতিহাসের যা লেখা আমি সেটা বলেছি। তো এইটুকু একটা নেতার যদি এইরকম অবস্থা হয় তাহলে শুভেন্দু অধিকারীর কী অবস্থা এবং মনের কী অবস্থা আপনি বুঝতে পেরেছেন। আমরা সেই ভিডিও দেখব একই সাথে। চলুন আমরা প্রথমে এই অনন্ত মহারাজের সেই কল রেকর্ডটি পুরো শুনি, তাহলে আপনি বুঝতে পারবেন যে এরা কতটা গাদ্দার, কতটা এরা ভারতবর্ষের জন্য ক্ষতিকর। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই একটি সাবস্ক্রাইব করে দিন। চলুন আমরা ভিডিও দেখি। 5299 5299 इसमें 4203 मॉक्स से माइक उतारा और टेम्पल से माइक उतार लिया 1096। এই কথাটা মুখ্যমন্ত্রীর গালে সপাটে একটা চড়।
যে হিন্দু সমাজ কি বলছে। হিন্দু মহিলারা তারা বলছে আজানে কোনো অসুবিধা নেই, আজান হলে আমাদের সুবিধা হয়, আমাদের শুনতেও ভালো লাগে, আর আমরা সময় বুঝতে পারি, এটা দুপুর হয়ে গেল, এটা বিকাল হয়ে গেল, এটা সন্ধ্যা হয়ে গেল, আমাদের হাতে সবসময় ঘড়ি থাকে না, আমরা এটা শুনে অভ্যস্ত, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের যেমন কীর্তন হয়, আমাদের মন্দিরে ঘন্টা বাজে, সেরকম মাইক বাজবে এবং মাইক বাজা উচিত। পুলিশ এসে থ্রেট দিচ্ছে মাইক খোলো, এবং পুলিশ থানায় ডেকে পাঠাচ্ছে। থানায় ডেকে পাঠানোর কি আছে? যেটা সার্কুলার আছে এটা প্রিন্ট করে যে এই জাজমেন্ট আছে, এই অর্ডার আছে, এটাকে ফলো করুন। কিন্তু গুন্ডাগার্দি করতে হবে। শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, তাকে বাঁচতে হবে। হিন্দু মুসলমান না করলে তার তো পিঠ বাঁচানো দায় হয়ে যাচ্ছে। এটা তো খুব নিন্দনীয় কাজ, বেআইনি কাজ। প্রথম কথা বেআইনি, পুলিশ এটা বেআইনি কাজ করছে। দেশে এরকম কোনো আইনও নেই এবং কোনো সুপ্রিম কোর্টের জাজমেন্টও নেই। যেটা নির্দেশিকা আছে, শব্দের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া আছে। যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে হয় তাহলে 75 ডেসিবেল। এটা মসজিদের জন্য কোনো স্পেশাল ল নেই, ইন জেনারেল ল আছে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে 75 ডেসিবেল পর্যন্ত আপনি মাইক ব্যবহার করতে পারেন। যদি ওটা বাজার এরিয়া, কমার্শিয়াল এরিয়া হয় 65 ডেসিবেল। রেসিডেন্সিয়াল এরিয়াতে যেখানে স্কুল, হসপিটাল এইসব আছে, মানে সাইলেন্স জোনের বাইরে, তাহলে আপনি ওটা 55 ডেসিবেল। এবং ভোরের দিকে যেটা আছে 45 ডেসিবেলের মধ্যে রাখুন। ভোরে নিস্তব্ধতা থাকে, 45 ডেসিবেল এনাফ। অতএব এই নির্দেশিকা যদি সচেতন করার জন্য পুলিশ সাবধান করে, দেখুন এইটা আইন, এইটা ফলো করুন, আপনারা ডেসিবেল মিটার লাগান এবং যে নিয়ম আছে ওটা মেনে চলুন, এইটুকু পুলিশ করতে পারে। কিন্তু পুলিশ এসে থ্রেট দিচ্ছে মাইক খোলো, এবং পুলিশ থানায় ডেকে পাঠাচ্ছে। থানায় ডেকে পাঠানোর কি আছে? যেটা সার্কুলার আছে এটা প্রিন্ট করে যে এই জাজমেন্ট আছে, এই অর্ডার আছে, এটাকে ফলো করুন। কিন্তু গুন্ডাগার্দি করতে হবে। শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, তাকে বাঁচতে হবে। হিন্দু মুসলমান না করলে তার তো পিঠ বাঁচানো দায় হয়ে যাচ্ছে। চতুর্দিকে বিজেপির বিরুদ্ধে ব্যাপক মানুষের ক্ষোভ, রোষানল তৈরি হচ্ছে, সমস্ত ডিপার্টমেন্টে ফেলিওর। উনি 14 বছরের বাহানায় কোরবানি বন্ধ করার যে প্রোগ্রাম করলেন, মুসলমানরা বললো গরু খাবোই না। সেইখানে আমার হিন্দু ভাই বোনেরা, তাদের লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হলো, তারা প্রতিবাদ করলো না, কোরবানি কেন হবে না? আপনি কোনোদিন শুনেছেন? হিন্দু মহিলারা, হিন্দু ভাইরা তারা রাস্তায় নেমে বলছে যে গরু কেন বিক্রি হবে না, কোরবানি কেন হবে না, তাহলে আমরা খাবো কি? ওখানে ওনার মুখ পড়লো। উনি রাস্তায় নামাজ বন্ধ করে রেড রোডে ব্যায়ামের ব্যবস্থা করলেন, তাতে হিন্দুরাই প্রতিবাদ করলো। গুন্ডা দমন আইন আনলেন, মুসলমানদের টাইট দেবেন শুক্রবারিয়াদের, আদালত ভৎসনা করলো। এরপর এখন যেটা করছেন উনি, মাইক খুলছেন। দেখুন, হিন্দু মহিলারা তারা বলছে আজানে কোনো অসুবিধা নেই, আজান হলে আমাদের সুবিধা হয়, আমাদের শুনতেও ভালো লাগে, আর আমরা সময় বুঝতে পারি, এটা দুপুর হয়ে গেল, এটা বিকাল হয়ে গেল, এটা সন্ধ্যা হয়ে গেল, আমাদের হাতে সবসময় ঘড়ি থাকে না, আমরা এটা শুনে অভ্যস্ত, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের যেমন কীর্তন হয়, আমাদের মন্দিরে ঘন্টা বাজে, সেরকম মাইক বাজবে এবং মাইক বাজা উচিত। এই কথাটা মুখ্যমন্ত্রীর গালে সপাটে একটা চড়। যে হিন্দু সমাজ কি বলছে, মানে আমি কি বলবো, আমি অভিভূত। আমার মনে হচ্ছে পুনর্জন্ম হচ্ছে, আমি ভারতবর্ষটাকে এবং এই বাংলাটাকে নতুন করে যেন চিনছি। আর আমার হিন্দু মা বোন ভাইদের প্রতি আমার শ্রদ্ধায় মাথা নত হচ্ছে যে এই বাংলা আমি নতুন করে দেখছি, যেখানে মসজিদের মাইক খোলা হচ্ছে, মুসলমানরা শান্ত আছে, প্রতিবাদে আমার হিন্দু ভাই বোনেরা, আমার মায়েরা প্রতিবাদে নেমেছে। এখান থেকে শুভেন্দু অধিকারীর শিক্ষা নেওয়া উচিত। এটা বাংলা। আপনারা নেতাজিকে গাল দেবেন, নেতাজির পায়ের মাথার উপরে পা তুলে দেবেন, আর এটা বাঙালি সহ্য করে নেবে। এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে। আজ বিধানসভায় নৌসাদ সিদ্দিকী তার প্রতিবাদে প্রস্তাব এনেছে, এইটা সমগ্র বাংলার জন্য শিক্ষণীয়। যেখানে নেতাজি সুভাষচন্দ্রের মান সম্মান নিয়ে ব্যাপার এসে যাবে, সেখানে কেউ পিছিয়ে থাকবে না, কাউকে ছেড়ে কথা বলা হবে না। এটা বাংলা। শুভেন্দু অধিকারী কাল 3 বাটি খাওয়া লোক, এখন যখন পাল্টি খেয়ে উল্টো পাল্টা কথা বলছেন, তার লোককে এটা আমি মনে করিয়ে দিচ্ছি, কাল এই বিজেপির পতন হলে ও 3 বাটির জায়গায় 6 বাটি খাবে, ও টুপি পরে আবার দেখবেন মসজিদে গিয়ে বসে থাকবে, ওই ইফতারির মাহফিলে গিয়ে বসে থাকবে। এদেরকে চিনে রাখুন। আর এই ফিরহাদ হাকিমকে ডেকে খাতির করছে তো, জিহাদি তাড়াবো, তাহলে ফিরহাদ হাকিম জিহাদি নয়? ফিরহাদ হাকিম বলেছিল যারা ইসলামাবলম্বী তারা সৌভাগ্যবান, আর যারা ইসলামের বাইরে আছে তারা নাকি অশুভ, তারা নাকি ক্ষতিগ্রস্ত, ব্যর্থ, মানে অপমানকর কথা বলেছিল। কারো ধর্মের উপরে আঘাত দেওয়ার অনুমতি
ইসলাম দেয়নি। প্রত্যেকটা ধর্ম সম্মানের উপযুক্ত এবং তাকে সমীহ করে চলতে হবে। এটা এটা কোরআনের ভাষা, এটা আল্লাহর হুকুম। ফিরাদ হাকিম এরকম অবৈধ কথা বলেছে, সেই ফিরাদ হাকিমকে নিয়ে জামাই খাতির করছে, তাহের খানকে নিয়ে, খলিলুর রহমানকে নিয়ে, আখরুজ্জামানকে নিয়ে। এরা জিহাদি নয়? আর তসলিমাকে নিয়ে এনেছিল মাঝে খোঁচাখুচি করার জন্য, তো তসলিমাও খায়নি, বাজারে চলেনি। তো আমি বলে দিচ্ছি, বিজেপির জন্য, নরেন্দ্র মোদী, অমিত শাহর জন্য এবং শুভেন্দু অধিকারীর এবং পুরো বিজেপি আরএসএস জন্য ভয়ঙ্কর খারাপ দিন অপেক্ষা করছে। এরা এই কারণে গুলাচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমি মুসলমানদের বলবো, তোমরা ধৈর্য ধরবে, মাথা গরম একদমই করবে না। আইন আছে, সংবিধান আছে, আদালত আছে, এবং আমরা প্রতিদিন সেখান থেকে বার্তা পাচ্ছি যে না, মুখ্যমন্ত্রী বলে, বিজেপি বলে কেউ কেটা নয়। আদালতের সামনে সবাইকে মাথা নত করতে হবে এবং আদালতের রায় সবাইকে মানতে হবে। আগামী দিনেও আদালতের পথ খোলা আছে এবং কোনো অবস্থাতে ওই দেশপ্রেম মানেই তো নেতাজি, দেশপ্রেম মানেই তো ভগৎ সিং, দেশপ্রেম মানেই তো ক্ষুদিরাম। এই জেনজিরা যদি স্বাধীনতার ইতিহাস পড়ে, তাহলে আরএসএস, বিজেপি ভারতবর্ষের মাটিতে থাকবে না। এই ধরনের একটা জালিয়াতি ভণ্ড মানুষকে আজকে এর দায় নেবে না বিজেপি। যে অনন্ত নামটাই ভুয়ো, তার উপর নাকি মহারাজ, মটুক পড়িয়ে মহারাজ বানিয়েছে কারা? স্বাধীনতার এতগুলো বছর পরে আজাদি, স্বাধীনতা শব্দটা শুনলে কিছু লোকের অ্যালার্জি তৈরি হচ্ছে। পশ্চিম বাংলার বুকে, স্বাধীন ভারতবর্ষে আজাদি, স্বাধীনতার কথা আমরা 100 বার বলব। স্বাধীন ভারতবর্ষ, আজাদির কথা বলবো। আরে ব্রিটিশের দেশ স্বাধীন হয়নি, সংগঠিত ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে। কেন? ব্রিটিশ শাসকের বিরুদ্ধে লড়াই, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। সেই দিন যাদের বাপ ঠাকুরদারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করত, তাদের নাতি পুতিদের আজকে আজাদির কথা শুনলেই অ্যালার্জি হচ্ছে। আজকের দিনে এসে গোটা পশ্চিম বাংলার ছাত্র সমাজকে, অভিভাবকদের, শিক্ষাকর্মী, শিক্ষক, তাদের বোঝানোর চেষ্টা করছে সিলেবাস পরিবর্তন করলে আগামী প্রজন্ম নতুন ভাবে দেশটাকে চিনবে। কিভাবে দেশ চিনবে? নেতাজি সুভাষচন্দ্র বোস তার যে রাজনৈতিক লড়াই দেশ স্বাধীনের পিছনে, তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির বিরুদ্ধে তার রাজনৈতিক লড়াই লড়েছে। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। এই ইতিহাস যদি আজকের প্রজন্ম আবারও পরে জানে, তাহলে নরেন্দ্র মোদীর থেকে শুরু করে শুভেন্দু অধিকারীদের রাজনৈতিক যে ফায়দা তারা তুলতে পারবেন না। তারা মনে করে দেশের বুকে নতুন প্রজন্ম, জেনজিরা যেভাবে রাস্তায় নেমে 56 ইঞ্চি সরকারকে গোটা দেশের মানুষের কাছে হাঁটু গেড়ে বসতে বাধ্য করিয়েছে, এই জেনজিরা যদি স্বাধীনতার ইতিহাস পড়ে, তাহলে আরএসএস, বিজেপি ভারতবর্ষের মাটিতে থাকবে না। তাই ইতিহাসকে বিকৃতি করো। আমাদের বাংলায় বিজেপির এমপি তাই সুকান্ত বাবুকে নিতে হবে, তাই শুভেন্দু অধিকারীকে নিতে হবে। রাজ্যের উত্তর প্রান্তে বসে তিনি বলবার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন নেতাজি সম্পর্কে তার মন্তব্যের দায় একটা জনগোষ্ঠীর, একটা সমাজের কাঁধে এসে পড়েছে। সেই দায় সেই সমাজ নেবে না। সেই দায় তাকে নিতে হবে এবং তাকে নির্বাচিত করা দলকে নিতে হবে, সুকান্ত মজুমদারকে নিতে হবে। তাকে জিজ্ঞাসা করুন, পশ্চিম বাংলার ছাত্র সমাজ, মিডিয়া বন্ধুরা আছেন এখানে,
বিজেপির অফিসে গিয়ে জিজ্ঞাসা করুন যে এই অনন্ত নামটাই ভুয়ো, তার উপর নাকি মহারাজ। মোটুক পরিয়ে মহারাজ বানিয়েছে কারা? বিজেপি। সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্যেও বিতর্ক তৈরি হয়। অনন্ত মহারাজ কি বলেছেন শোনাবো। আমি বুঝতে পারছি না উনি কোন ইস্যুতে এই কথা বলতেছেন। আমার কথা আমার তো নাম নেই উনি, কিন্তু বলেছেন সংসদের কথা বলেছেন। তো সংসদ তো সুবিন কি শ্রমিক ভট্টাচার্য সংসদ, তো আমাদেরকে অ্যারেস্ট করবে? আপনি যে নেতাজি সম্বন্ধে যেসব কথা বলেছেন, তো সেখানে সেই কথায় আপনি এখনো একমতই আছেন যে আপনি কোনো ভুল করেন? আরে ভাই, আমি কেন একমত থাকবো? কাগজ বলছে ভাই, কাগজ পেপার বলছে। এটা যেটা আমি কথা বলেছি, ভারত সরকার আইকার ডিপার্টমেন্টে আছে বইটা, তো বলা ফরাক। আপনি নেতাজিকে বলেছেন যে দেশদ্রোহী, একটা বক্তব্য শোনা যাচ্ছে যে দেশদ্রোহী বলেছেন, কেন এই মানে? আরে ভাই, আমি বলি নাই, পেপার্স বলছে, ওয়ার ক্রিমিনাল বলছে। তখনকার ভারতের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু। এই কথাগুলো তো কংগ্রেসের, আর আমাদের তো বিজেপি সরকার। হ্যাঁ, এই স্টেট গুলা কথা সত্য কি মিথ্যা এটা তো কংগ্রেস বলবে। 3 দিন লাগবে, অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। তো এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের 2য় সপ্তাহে। আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন। খুব কষ্ট হচ্ছে ওদের, কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না। মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি, যে কাজ আগামী কাল পর্যন্ত আমাদের চালাতে হবে। এর মধ্য দিয়ে ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন, সংখ্যাটা অনেক, গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা, 2-3 দিন লাগবে, অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। তো এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের 2য় সপ্তাহে। আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। মানে এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন। খুব কষ্ট হচ্ছে ওদের, কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না। আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব, এবং আমরা এক্ষেত্রে কমিটেড। অর্থাৎ যে চুরি দুর্নীতি হয়েছে, যেমন বিগত দিনে আধার লিঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়নি, সেলফ ডিক্লিয়ার অ্যাকাউন্ট নম্বরে দেওয়া হয়েছে। এর ফলে মহিলার টাকা পুরুষ পেয়েছে, অন্য লোক পেয়েছে, এখন গ্রেপ্তার হয়েছে বহু মানুষ। এই সব আছে, ডিটেলসে তো বলা যাবে না। আমরা মোটামুটি, আপনারা আমাদের শিশু ও নারী কল্যাণ দপ্তরের, এটা হচ্ছে নোডাল এজেন্সি, ইমপ্লিমেন্টিং এজেন্সি, তাদের 19/5/2026 তারিখে 2411-WCD নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে তারা একটা মোটামুটি এসওপি দেয়, তার ভিত্তিতেই ভেরিফিকেশন হয়েছে। এবং এই ভেরিফিকেশনে যারা যোগ্য বিবেচিত হয়েছেন, বৈধ হয়েছেন, তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এর পরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখব, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন
এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। আমাদের যারা যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। তাছাড়া যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ এখন আয়করের ঊর্ধ্ব সীমা হচ্ছে 12 লক্ষ টাকা বছরে। 12 লক্ষ টাকা পেরিয়ে গেলে আয়কর দিতে হয়। যে পরিবার আয়কর দেন, অর্থাৎ যার বাৎসরিক আয় 12 লক্ষ টাকা, সেই পরিবার এই কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। কিন্তু এক্ষেত্রে যারা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, মানে বাড়ির পুরুষ মানুষরা, তাদের বাড়ির পরিবারের স্ত্রী বা অন্যরা বিবেচিত হবেন। যদি কোনো মহিলা, এটা একটি নারী অর্থনৈতিক সশক্তিকরণের স্কিম, সেক্ষেত্রে যিনি সরাসরি নিজে 10,000 টাকার বেশি উপার্জন করেন তাকে বিবেচনা করা হবে না। 25 থেকে 60-এর মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1,500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1,000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3,000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3,000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান, তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1,500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3,000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। এছাড়াও এর আগে যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমেলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা, হাওড়া কর্পোরেশন এলাকা 7টি,
পৌর এলাকা এবং গ্রামীণ এলাকা। দর্শক, আপনারা তো দেখলেন শুভেন্দু অধিকারীর ভিডিও, অনন্ত মহারাজের ভিডিও, আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানজনক কথা বলার কারণে মানুষ কী পরিমাণ খেপেছেন সেটা তো আপনারা দেখতে পেয়েছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।